সরকারি চাকরির অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাদের আন্দোলনের কারণে বেশিরভাগ দপ্তরেই কোনো কাজ হয়নি। তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি সমালোচনা করে সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। শারমিন নীরার প্রতিবেদন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন বিক্ষোভে উত্তাল। সকালে বিভিন্ন দফতর থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ৩ নম্বর ভবনের সামনে জড়ো হন কর্মচারীরা। রবিবার একটি কমিটি গঠনের কয়েক ঘন্টার মধ্যেই সরকারি চাকুরি বিধি অধ্যাদেশ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করাকে দ্বিচারিতা বলে দাবি করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জনপ্রশাসন সচিবের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের ২১, ২৭, ৩১, ৩৯, ৩৭ সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক। বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে এই কালো আইন প্রত্যাহার করতে হবে। এই আইনের মাধ্যমে মনে করেন সবথেকে বেশি ভোগান্তি হচ্ছে আমাদের মেয়েদের। এদিকে কর্মকর্তা কর্মচারীদের সাথে আইন উপদেষ্টার আলোচনার কথা থাকলেও সেটি হয়নি। আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তারা। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি। জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকেই সাবোটাজ করার চেষ্টা করবে, আপনারা কারো কথায় কোনো কান দিবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। গেল 22শে মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া অনুমোদন হয়, যেখানে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে চাকরি থেকে বরখাস্ত, অব্যাহতি বা পদোন্নতি বা বেতন কমানোর বিধান রাখা হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। এদিকে বৃহস্পতিবারের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা অভিযোগ করেন, চেয়ারম্যান আব্দুর রহমান খান নির্দিষ্ট গোষ্ঠীকে কর ফাঁকিতে সহযোগিতা করছেন আর দেশকে অস্থিতিশীল করছেন। রুহুল আমিনের প্রতিবেদন। সংস্কার অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবিতে 2 সপ্তাহ আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সারা দেশে পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচিও ছিল, কিন্তু সরকার বড় দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করে সংস্কার ঐক্য পরিষদ। এদিন সকাল থেকেই স্বাভাবিক দেখা যায় এনবিআরের বিভিন্ন অফিসের কর্মপরিবেশ। কর্মকর্তা কর্মচারী ও কর সেবা প্রার্থীদের উপস্থিতিতে স্বাভাবিক ছিল কর্মক্ষেত্র। দুপুরে সংবাদ সম্মেলন করে সংস্কার ঐক্য পরিষদ। এ সময় ভ্যাট বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ এনে কর্মকর্তারা বলেন, অডিট বন্ধ করেও একটি গোষ্ঠীকে সহযোগিতা করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী প্রশাসনের এই কর্মকর্তা তার পূর্ববর্তী পদে থাকা অবস্থায় ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জুলাই পরবর্তী সময়ে নির্দিষ্ট গোষ্ঠীকে কর ফাঁকি বিষয়ে সহযোগিতা করতে জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিট কার্যক্রম বন্ধ করে। এছাড়াও নজিরবিহীনভাবে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অযৌক্তিক ও অপরিকল্পিতভাবে ভ্যাট হার বৃদ্ধির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। কর্মকর্তাদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের নেতিবাচক অবস্থানের কারণেই সংস্কার নিয়ে বিরোধ তৈরি হয়। অপসারণ না করা পর্যন্ত তাকে লাগাতার অসহযোগিতা করা হবে। আজ থেকে সকল দপ্তরে পূর্ণ উদ্যমে কাজ চলছে। তবে আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। আন্দোলনের ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করে সংস্কার ঐক্য পরিষদ। অতিরিক্ত সময় দিয়ে আটকে থাকা কাজ দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান কর্মকর্তারা। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ৭১, ঢাকা। চাকরি শুরুতে ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগের ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় ১,১০,০০,০০০ শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
প্রতিদিনের মতো খুলনা মেহমান আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা জানিয়েছেন আজ তারা ক্লাস নেবেন না, তাই স্কুল মাঠে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। বিদ্যালয়ে এসেছেন শিক্ষকরাও, তবে টিচার্স রুমে বসেই তারা পার করছেন অলস সময়। জানালেন 11তম বেতন গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা। একযোগে কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে উচ্চতন আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাবেন। রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকছে, তবে কেউ পাঠদানে আসেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে পূর্ণ দিবস কর্মবিরতিতে সিলেটের প্রাথমিকের সহকারী শিক্ষকরাও। তারা বলছেন 12তম গ্রেড প্রস্তাব করা মানে শিক্ষকদের অসম্মান করা, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা সক্রিয়ভাবে প্রত্যেক শিক্ষকই আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। ভিন্ন চিত্র দেখা গেছে বরিশালে। এখানকার বেশিরভাগ স্কুলে শিক্ষকরা ক্লাসে অংশ নিয়েছেন। এখানে যদি আমরা ক্লাস বর্জন করে বসে থাকি, বাচ্চারা খুবই গন্ডগোল করে, রাস্তায় নামে, তারপর মাঠে। রবিবার আইন বিভাগ সরকারি কর্মচারীদের আচরণ এবং দণ্ড সংক্রান্ত একটি পরিপত্র জারি করায় ময়মনসিংহে বেশিরভাগ স্কুলে ক্লাস চলমান রয়েছে। শিক্ষকরা বলছেন সীক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই। আমার চাকরির বয়স হয়ে গেছে 25 বছর, এখন পর্যন্ত আমি কোনো পদোন্নতি পাইনি। সরকারি শিক্ষকদের যে দাবি সেটা অবশ্যই যৌক্তিক। যশোরেও চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। আমাদের কর্মবিরতি চলছে না, তবে আমরা এই দাবিগুলোর সাথে একমত। এর আগে 3 দফা দাবিতে গত 5 মে থেকে ধাপে ধাপে 1 ঘন্টা থেকে শুরু করে অর্ধদিবসের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আব্দুল আল মামুন, 71। 24 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবারও শান্তিপূর্ণ অবস্থান নেবেন তারা। সোমবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারীরা। টানা 13 দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা। সকল প্রস্তুতি সম্পন্ন আছে জানিয়ে আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। অতি দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আন্দোলনকারীরা বলেন, যতদিন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততদিন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না। এই প্রথম আমার জীবনে দেখলাম যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে গ্যাজেটভুক্ত হওয়ার পরেও তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হচ্ছে না। আমার মনে হয় যে এটা ওনাদের একটা দাম্ভিকতা এবং নিশ্চয়ই কোনো ভয়ভীতি, আতঙ্কের জায়গা আছে। ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে। আমাদের আন্দোলন না, আমরা তাদের সাথে একমত হয়েছি। এটা নগরবাসী জনগণের আন্দোলন। এটা এখন নতুন মেয়র এখানে আসবে, নগর সেবা পাবে, নগরের কাজ হবে, নগরের উন্নয়নে অনেক বাধা হচ্ছে এখানে। কেন মেয়রকে এখনো শপথ পড়ানো হচ্ছে না? স্বৈরাচার পতনের কৃতিত্ব গোটা জাতির, একটি গোষ্ঠী কৃতিত্ব নিতে গিয়ে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ঐক্যের কথা শুধু মুখে নয়, এর জন্য মানসিকতাও থাকতে হবে বলে মন্তব্য করেছেন তারা। সেই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের তাগাদাও দিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। সংস্কার আর নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংকট সমাধানে ঐক্যের কথাই সামনে আসছে বারবার। তবে ঐক্যমত সৃষ্টির আগে মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, কয়েকজনের কৃতিত্বে গণ অভ্যুত্থান হয়নি, এটি সবারই মনে রাখা প্রয়োজন। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে। অত সহজ কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে। সত্যকে স্বীকার করতে হবে যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছে, চলে গেছে, যারা বেঁচে আছে।
দেশের সকল সংকট উত্তরণে সেনাবাহিনী পাশে ছিল উল্লেখ করে তারা যখন গণতন্ত্রের কথা বলে সেটি সবারই স্বাগত জানানো উচিত বলেও জানান আমির খসরু। আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না, তারা কি চাচ্ছে? এদিকে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকার সাংগঠনিক বিভাগের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় নেওয়া কর্মসূচির ঘোষণা দেন নেতারা। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের পুনর্গঠন ও একটি আধুনিক মানবিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে দলটির পথসভা কর্মসূচিতে তিনি একথা বলেন। চট্টগ্রামের 6টি উপজেলায় আজ পথসভা করছে দলটি। একই সাথে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার 6টি উপজেলাতেও দলটি একযোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সোমবার সকাল 10:30টায় এনসিপির পথসভা শুরু হয়। এতে অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নগরীর 16 শহর এলাকায় বিপ্লব উদ্যানে হাসনাত বলেন, সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। জেলার 6 উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করছে দলটি। এদিকে বেলা 11টার দিকে নীলফামারীর ডোমারের বাটার মোড় থেকে বৃষ্টির মধ্যেই জনসংযোগ শুরু করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মানুষের সাথে কথা বলেন। ভাই সার্জিস আলম আসছিল এখানে, আমাদের সঙ্গে কথা বললো যে ভাই তারা নতুন নাগরিক পার্টি গঠন করেছে, বলতেছে ভাই আমাদেরকে ভোট দিয়েন। আর আমরা তাদের তো অনুদান জানি বাংলাদেশের জন্য তারা কি করেছে। ততক্ষণে যদি কেউ যদি চাঁদা চায় কিংবা চাঁদার জন্য আসে যে এটা করে দিব, এটা দেন, এগুলা সতর্ক যাদের জন্য সবাইকে জানাজানি করা যায় আর কি, এইটাই বললো ওরা। সকল রাজনৈতিক দলের কাছে বিএনপি সহ অন্যান্য যারা আছে একটা অনুরোধ, আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। জেলা সদর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে জনসংযোগ, লিফটেড বিতরণ ও পথসভা করে দলটি। এ সময় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ সহ দলের নেতারা অংশ নেন। হাসিবা আলী বর্ণা, ৭১। দুদকের তলবে হাজির না হয়ে 90 দিনের সময় চাইলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 9 সদস্য। শারীরিক অসুস্থতা ও দুদকের চাহিদা মতো কাগজপত্র সংগ্রহ করতে সময়ের প্রয়োজন উল্লেখ করে তারা এই সময়ের আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের অন্যতম বসুন্ধরা গ্রুপ
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ দুর্নীতির নানা অভিযোগ ওঠে গ্রুপটির বিরুদ্ধে। টাস্ক ফোর্স গঠন করে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সায়েম সুবহান আনভি সহ পরিবারের 9 সদস্যকে। 25 ও 26 মে দুদকের তলবে তাদের হাজির হবার কথা ছিল। তবে হাজির না হয়ে সময় বাড়ানোর একটি আবেদন পাঠান বসুন্ধরার কর্ণধাররা। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সায়েম সুবহান আনভি সহ পরিবারের সদস্যরা শারীরিক অসুস্থতা ও চাহিদা মতো সব কাগজপত্র সংগ্রহের জন্য 90 দিনের সময় চেয়ে আবেদন করেন। দুদক বলছে আইনি বিধান মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। আইনজীবীর মাধ্যমে তারা একটা সময় চেয়ে আবেদন করেছেন, 90 দিনের সময় চেয়েছেন। তো সেই কথাই আমাদেরও তো অনুসন্ধানকারী টিমেরও একটা অনুসন্ধান করার বিষয়ে একটা আইন বিধি অনুযায়ী একটা সময় নির্ধারণ করা আছে। তদারক কর্মকর্তা আলোচনার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আইন এবং বিধি অনুযায়ী 45 দিন কার্যদিবস, সেটা বিবেচনায় নিয়ে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবেন। দুদকের এই কর্মকর্তা জানান, বসুন্ধরা ছাড়াও এস আলম, নাসা গ্রুপ, টেক্সিমকো ও নাবিল গ্রুপ সহ 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের অনুসন্ধান চলছে। বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে এই যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। জিন্তুল মাহবুব, 71, ঢাকা। সংস্কার প্রশ্নে প্রথম পর্যায়ে সংলাপে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি বেশিরভাগ রাজনৈতিক দল। তবে দ্বিতীয় পর্যায়ে ঐক্যমত্য হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, চলতি মাসের শেষে বা জুনের শুরুতে দ্বিতীয় পর্যায়ে সংলাপ শুরু করে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দিতে চায় কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে। এই বিষয়টা রাষ্ট্রের নানা মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাতে ঐকমত্য কমিশনের ডাকা প্রথম পর্যায়ের 45টি অধিবেশনে আলোচনায় অংশ নিয়েছে 33টি রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের কমিশনের সহ সভাপতি জানান, এর মধ্যে ঐক্যমতে পৌঁছতে পারেনি অধিকাংশ দলই। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তার মতে প্রধান যে বিষয়গুলোতে দলগুলোর দ্বিমত আছে, দ্বিতীয় পর্যায়ে সেসব নিয়ে সব দলই এক টেবিলে আলোচনায় বসবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল 166টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক। যে সমস্ত বিষয়ে, বিশেষত প্রধান যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। সংবিধান সংস্কার করা হবে নাকি পুনরায় লেখা হবে সে বিষয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। তাই এই বিষয়ে সিদ্ধান্ত দলগুলোর উপরেই ছেড়ে দিয়েছে কমিশন। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাতে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু এটা আমাদের দায়িত্ব হতে পারে। প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্যে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ চালানোরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কতগুলো সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।
উত্তরাধিকার সূত্রে পাওয়া 1200 ত্রুটিযুক্ত প্রকল্প ঠিক না করে নতুন প্রকল্প হাতে নেওয়ার সুযোগ নেই বলে জানালেন খোদ পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, আওয়ামী সরকারের সময়ের এসব প্রকল্প নকশায় ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে আবার শুরু করা হচ্ছে। তাই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় সরকার ব্যয় ও মনোযোগ বাড়াতে পারছে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ আয়োজনে এই সেমিনার। আলোচকরা বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশের লজিস্টিক খাতকে আধুনিক করে তুলতে হবে। এতে বাণিজ্য সহজ হবে, বিনিয়োগ বাড়বে এবং আঞ্চলিক সংযোগ জোরদার হবে। We talk about the first public-private enterprise, the expressway. When it comes to export-oriented investment, I think that is really very crucial. We have a lot of challenges at the policy level. লজিস্টিক খাত সহ আরও অন্য খাত উন্নয়নে নতুন প্রকল্প নিয়ে তাগিদ আসে সেমিনারে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, 1200-র মতো চলমান প্রকল্প আওয়ামী লীগ সরকারের সময় নেয়া। এগুলো ত্রুটি সারাই করা হচ্ছে। আর কোনো প্রকল্প মাঝখানে থামিয়ে দিয়ে অন্য প্রকল্পে হাত দেয়া যায় না। তাই এই সরকারের নতুন প্রকল্প কম। একটা সরকার যদি অল্প সময়ের জন্য আসে এবং সেখানে যদি উত্তরাধিকার সূত্রে অসংখ্য চলমান প্রকল্প থাকে, যেগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তখন সেই প্রকল্পগুলো ত্রুটি বিচ্যুতি ঠিক করে সেগুলোকে চলমান করে শেষ করাটাই একমাত্র আসল কাজ। নতুন প্রকল্প নিয়ে নতুন কৌশলে উন্নয়ন বাজেটকে সাজানোর তো সুযোগ নেই। বাংলাদেশে ইকোনমিক করিডোর ও লজিস্টিক উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা শীর্ষক এই সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অবকাঠামোভাবে আরও কিভাবে সমৃদ্ধ হওয়া যায় এবং সড়ক ও নৌপথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। আমরা মনে করি যে আগে আমাদের দেশের ভিতরের যে করিডোর সেগুলোকেই তো আগে ঠিক করতে হবে এবং তারপরে প্রশ্ন উঠবে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের যোগাযোগ বাড়িয়ে কি করে আমরা আমাদের এই অবকাঠামোগুলো আরো সমৃদ্ধ করতে পারবো। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।